আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা নবম দশম রসায়নের কিছু অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে দেখব, যেসব থেকে যে কোনো পরীক্ষাতে তোমাদের এমসিকিউ বা সিকিউ বা শর্ট কোয়েশ্চেন যে কোনো কিছুই আসতে পারে। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো বোর্ড পরীক্ষা বা স্কুল পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য। ওকে, তো প্রথমেই আমাদের সিলেবাসের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে পর্যায় সারণী। তো আমরা পর্যায় সারণী দিয়ে শুরু করছি। তো পর্যায় সারণীতে তোমাদের যেটা পড়তে হবে শুরুতেই, সেটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। অর্থাৎ পর্যায় সারণীর বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? যেমন আমাদের 1 নম্বর টপিক কি বললাম, যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। ওকে, তো পর্যায় সারণীর বৈশিষ্ট্য বলতে কি বুঝি? পর্যায় সারণীর বৈশিষ্ট্য বলতে আমরা তাই বুঝি, একটা পর্যায় সারণীর দিকে তাকালে যা যা দেখা যায়। যেমন শুরুতেই তাকালে দেখা যায় এটার 7টি পর্যায় রয়েছে। অর্থাৎ তুমি বলতে পারো যে পর্যায় রয়েছে 7টি, এবং তুমি যদি আরেকটু ভালো করে তাকাও তাহলে দেখবে এখানে গ্রুপ যেটা সেটা রয়েছে টোটাল 18টি। এরপরে আমরা যদি একটু পর্যায় এবং গ্রুপগুলির দিকে তাকাই তাহলে দেখব যে প্রথম পর্যায় যেটা, অর্থাৎ ফার্স্ট পর্যায়, এখানে আমাদের শুধুমাত্র 2টি মৌল রয়েছে, শুধুমাত্র 2টি মৌল। তারা কে? হাইড্রোজেন এবং হিলিয়াম। এরপরে আমরা যদি দ্বিতীয় এবং তারা কোন কোন গ্রুপে রয়েছে দেখো, যেমন হাইড্রোজেন রয়েছে 1 নম্বর গ্রুপে এবং হিলিয়াম রয়েছে গ্রুপ নাম্বার 18তে। ওকে, তো এরপরে আমরা যদি গ্রুপ 2-এ তাকাই, পর্যায় 2, সেকেন্ড পর্যায়, এখানে দেখবে সেকেন্ড পর্যায়ের গ্রুপ 1 এবং 2-এ মৌল রয়েছে এবং 13 থেকে 18তে মৌল রয়েছে। তার মানে মাঝখানে যে 14 থেকে 17 সেটা কিন্তু সেকেন্ড এবং থার্ড পর্যায়ের ক্ষেত্রে। এখানে আরও একটা বিষয় উল্লেখযোগ্য, যে থার্ড পর্যায়ের বৈশিষ্ট্যটাও অনেকটা সেকেন্ড পর্যায়ের মতোই, যে এখানে গ্রুপ দেখো এরকম, যে গ্রুপ 1 এবং 2-এ মৌল রয়েছে, এরপরে অনেকখানি ফাঁকা, সেটা হচ্ছে যে 3 থেকে 14 পর্যন্ত, এরপরে 3 থেকে 12 পর্যন্ত তারা ফাঁকা, এরপর আবার 13 থেকে 18 পর্যন্ত তারা মৌল রয়েছে। তাহলে দেখো এই যে প্রথম পর্যায়ে এখানে মৌল রয়েছে কয়টি? টোটাল 2টি। দ্বিতীয় এবং তৃতীয় মৌল রয়েছে কয়টি? দেখো এখানে 1, 2 আর এখানে 13 থেকে 18, তাহলে 13, 14, 15, 16, 17, 18, এই হলো 6 এবং এখানে 2, তাহলে টোটাল কয়টি করে? 8টি করে। তাহলে 8টি সেকেন্ডে এবং 8টি থার্ডে, তো টোটাল কতটি মৌল হলো এখানে? 16টি। এরপরে আমরা যদি পর্যায় 4 এবং পর্যায় 5-এ খেয়াল করি তাহলে দেখো পর্যায় 4 এবং পর্যায় 5-এর ক্ষেত্রে 18টি গ্রুপে 18টি মৌল, অর্থাৎ এখানে কোনো গ্রুপ খালি নেই। 18টি গ্রুপে 18টি মৌল রয়েছে। তাহলে পর্যায় 4-এ 18 এবং পর্যায় 5-এ 18, টোটাল কতটি হলো? 34। তাহলে দেখো এখানে পেলাম 2, এখানে পেলাম 16, এখানে পেলাম 36। এরপরে আমরা যদি পর্যায় 6 এবং 7-এর দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখব 6 এবং 7-এর শুধুমাত্র গ্রুপ 3-এ, 6 এবং 7-এর শুধুমাত্র গ্রুপ 3 যেটা আছে সেখানে একাই স্থান দখল করে আছে টোটাল আমাদের 15টি করে মৌল। 15টি করে মৌল। তার মানে শুধুমাত্র গ্রুপ 3-এ পর্যায় 6-এর 15টি মৌল, শুধুমাত্র গ্রুপ 3-এ পর্যায় 7-এরও কি 15টি মৌল, তাহলে টোটাল হলো কয়টি? 30টি। এর বাইরে গ্রুপ 6 এবং 7-এ বাকি যেই 18টা পর্যায়, বাকি যে 18টা গ্রুপ, তার মধ্যে 3 বাদ দিলে থাকে 17টা গ্রুপ। তাহলে সেই 17টা গ্রুপে 17টা করে মৌল রয়েছে, তাহলে 17 কত? 34। ওকে, এবার আমরা যদি এগুলো একটু যোগ করি, দেখো তোমরা বুঝতে পারলে কিনা যে আমি প্রত্যেকটা মৌলের কিন্তু হিসাব করেছি এখানে। তাহলে এগুলো একটু যোগ করি, 34 প্লাস 30 প্লাস 36 প্লাস 16 প্লাস 2, দেখো এখানে কিন্তু টোটাল 118 পাওয়া গেল। তো সেটাই তো আমাদের পাওয়ার কথা ছিল, কারণ আমরা জানি যে পর্যায় সারণীতে টোটাল মৌল কতটি?
118টি রয়েছে, তাই না? আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল। তো এটা তোমরা একটু এই বৈশিষ্ট্যগুলি মুখস্থ করে নেবে, এভাবে বুঝে বুঝে, অবশ্যই না বুঝে না। ওকে, এবার আমরা চলে যাই পরের টপিকে, সেটা হচ্ছে বিভিন্ন পর্যায়বৃত্ত ধর্ম। যদিও এটা 5ম অধ্যায়ের টপিক পড়াটা, তবে আমি পর্যায় সারণীর সাথে একসাথে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে যে জিনিসগুলো তোমাদের মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে আমি এখানে একটু লিখে দিচ্ছি যে টোটাল মোটামুটি 1 থেকে 30 পর্যন্ত যেই মৌল, 1 থেকে 30 পর্যন্ত যেই মৌলগুলো রয়েছে তাদের ইলেকট্রন বিন্যাস, তাদের অ্যাটমিক ম্যাস মানে পারমাণবিক ভর, এবং তাদের কি যোজনী বা ভ্যালেন্সি। তাহলে কি কি মুখস্থ করবে এখানে? 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা, 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস, 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক ভর, এবং 1 থেকে 30 পর্যন্ত যোজনী। তো এইসব যদি তোমরা না পারো তাহলে কোনো অধ্যায়ের কোনো প্রশ্নের উত্তরই ঠিকমতো দিতে পারবে না। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই যে ভর, এটা কাজে লাগে। এরপরে বন্ধন ব্যাখ্যা করার ক্ষেত্রে এই যে ভ্যালেন্সি বা আমরা যেটাকে বলি যোজনী, সেটা কাজে লাগে। এরপরে ইলেকট্রন বিন্যাস কাজে লাগে কোন ক্ষেত্রে? এই যে মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে, তাই না? আর পারমাণবিক সংখ্যাটা কাজে লাগে যে ইলেকট্রন কতটি আছে সেটা বের করার ক্ষেত্রে। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু মুখস্থ করে নেবে। তো এবার আমরা পরবর্তী টপিকে সুইচ করি, যেটা হচ্ছে কি পর্যায়বৃত্ত ধর্ম। হ্যাঁ, তো কি বললাম, এটা 5ম অধ্যায়ের পর, অর্থাৎ রাসায়নিক বন্ধনের। তবে এখানে তোমরা একসাথে দেখে রাখো পর্যায়বৃত্ত ধর্ম। তো পর্যায়বৃত্ত ধর্ম আমাদের বইয়ে 3 ধরনের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করা আছে। তাদের মধ্যে একটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আমি তোমাদেরকে 3টা একসাথে বুঝাবো। আয়নীকরণ শক্তি, এরপরে 2 নম্বরে রয়েছে আমাদের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন 2 নম্বরে আমরা তড়িৎ ঋণাত্মকতাটাকে রাখি, তড়িৎ না, 2 নম্বরে আমরা ইলেকট্রন আসক্তিকেই রাখি। হ্যাঁ, অবশ্য রাখলেই হয়, একটা 2, 3 এগুলো কোনো ম্যাটার না। ইলেকট্রন আসক্তি। আর 3 নম্বরে আমরা বলতে পারি যে তড়িৎ ঋণাত্মকতা। ওকে, 3 নম্বর কি? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে শুরুতেই আমি এই 3টার একটু সংজ্ঞা দিয়ে নিচ্ছি। তো সংজ্ঞাগুলি আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা বাকিটা বই থেকে পড়ে নেবে। যে আয়নীকরণ শক্তি বলতে কি বুঝি, যে এই যদি হয় একটা পরমাণু নিউক্লিয়াস, এবং এটা যদি হয় তার ভ্যালেন্স শেল বা যোজনী স্তর বা সর্বশেষ শক্তি স্তর, তো এখানে মনে করো ইলেকট্রন আছে, তো আমি ধরলাম এটা একটা ইলেকট্রন। তো এবং এটা অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। আমাদের সংজ্ঞাতে এটাই বলা আছে যে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে। তাহলে মনে করো যে এটা একটা 1 মোল গ্যাসীয় একটা পরমাণু, সেখান থেকে টোটাল 1 মোল ইলেকট্রনকে আমি কি করব? বের করে নেব। দেখো আমি বাইরের দিকে তীর দিয়ে দেখালাম যে বের করে নেব, অর্থাৎ ইলেকট্রনটাকে এখান থেকে ধরে টান দিয়ে বের করে ফেলব এইভাবে। তাহলে 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রনকে সরিয়ে নিতে যতটুকু শক্তি আমার প্রয়োগ করা লাগবে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রনটাকে টেনে বের করে নিয়ে যেতে যে শক্তিটা লাগবে, সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তি তার ঠিক বিপরীত। তার মানে কি, যে 1 মোল ইলেকট্রন কোনো একটা পরমাণুতে প্রবেশ করাতে, তার মানে দেখো এই যে ইলেকট্রন, আমি ভিতরের দিকে তীর চিহ্ন দিয়ে বোঝালাম যে এটাকে প্রবেশ করাতে হবে ইলেকট্রনটাকে। ওকে, তো প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। ওকে, আর তড়িৎ ঋণাত্মকতাটা কি, যে সমযোজী বন্ধনে আবদ্ধ যে পরমাণুগুলো আছে আমাদের, দেখো আমরা জানি যে সমযোজী বন্ধন এইভাবে গঠিত হয়, 2টা পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। মনে করো এই যে এই ইলেকট্রনটা এই পাশের যে পরমাণু সেও শেয়ার করেছে, এই পাশের যে পরমাণু সেও শেয়ার করেছে, এবং এইটা। তো এই যে বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন, এবং সেটা অবশ্যই সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই ইলেকট্রনকে যে কোনো একটা পরমাণু কর্তৃক আকর্ষণ করার যে ক্ষমতা, অর্থাৎ 2 জন যদি ভিন্ন ভিন্ন মৌল হয় তাহলে অবশ্যই একজনের শক্তি বেশি এবং আরেকজনের শক্তি কম থাকে। তাহলে যার শক্তি বেশি সে কী করবে? ইলেকট্রনটাকে তার দিকে টেনে রাখবে। তো এই যে তার দিকে টেনে রাখার যে ক্ষমতা, সেটাকেই আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তাহলে আমরা
তিনটা পারমাণবিক তিনটা পর্যাবৃত্ত ধর্মের সংজ্ঞা সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব যে এই তিনটা পর্যাবৃত্ত ধর্ম গ্রুপ ওয়াইজ এবং পিরিয়ড ওয়াইজ কীভাবে চেঞ্জ হয়। তো তার জন্য আমরা একটা পর্যায়কে বাছাই করে নিই। যেমন ধরো আমাদের সবচেয়ে চিরচেনা যেই পর্যায়, যে সোডিয়াম, এরপর আছে আমাদের ম্যাগনেশিয়াম, এরপর আছে আমাদের অ্যালুমিনিয়াম, দেন সিলিকন, এরপরে এগুলো একটু ফাঁকা রাখলাম, এরপরে ফসফরাস, সালফার আছে, তো এরপরে মনে করো ক্লোরিন, আর লাস্টে আছে আমাদের ধরো আর্গন, তাই না, আর একটা গ্রুপ নিয়ে আমরা একটু কথা বলি, তাহলে ব্যাপারটা গ্রুপ ওয়াইজ বুঝতে সুবিধা হবে। যেমন সোডিয়াম, পটাশিয়াম, তাই না, আমরা একটা ছন্দ জানি যে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, বা অনেকে বলে ছে ফেলেছে। যাই হোক, তো দেখো এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ, উপর থেকে নিচে নামছে, এবং এটা পিরিয়ড ওয়াইজ বাম থেকে ডানে যাচ্ছে। তাহলে আমরা শুরুতেই বুঝবো যে এদের আকারটা কিভাবে পরিবর্তিত হয়, যে বাম থেকে ডানে গেলে কি আকারটা বাড়ে নাকি কমে। সেই আকার থেকে আমরা আস্তে আস্তে করে ওই তিনটা পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে একেবারে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নেব। ওকে, তাহলে দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তোমাদের স্থিরতরিতে আছে যে F ইজ ইকুয়াল সি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, অথবা আমি যদি ওই সি যেই কনস্ট্যান্ট এটাকে উঠিয়ে দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তার মানে আমরা বুঝতে পারছি যে F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2, এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে চৌম্বক লাইন। এবং আরেকটা হচ্ছে F ইজ প্রপোর্শনাল টু 1 বাই ডি স্কোয়ার, এটাও আরেকটা চৌম্বক লাইন। যে দুটো থেকে আমরা ব্যাখ্যাটা দিতে পারি। তো এক্ষেত্রে দেখো যে দুইটা চার্জের গুণফল যত বেশি হবে, বল কি তত বেশি হবে না? আর দুজনের মধ্যে যদি বল বেশি হয়, আকর্ষণ বল অবশ্যই, যদি চার্জ দুইটা বিপরীতধর্মী হয়, সেক্ষেত্রে আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে তারা কি কাছাকাছি থাকবে নাকি দূরে যাবে? অবশ্যই কাছাকাছি থাকবে। আমরা বুঝতে পারছি যে যেহেতু প্লাস এবং মাইনাস, তার মানে আকর্ষণ করবে, এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বলটা যদি বেশি হয়, তাহলে কি করবে, তারা পরস্পর এরকম কাছাকাছি চলে আসতে চাইবে, তাই না? এই যে এরকম ধরো দূরে ছিল, তারা আকর্ষণ করে এইভাবে কাছাকাছি চলে আসলো। আর মধ্যবর্তী দূরত্ব যদি কম হয়, তাহলে কিন্তু বল বাড়বে, কারণ এই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। দূরত্বকে যদি আমি কমিয়ে দিই, তাহলে বলের মান যাবে বেড়ে। এখান থেকে আমরা এটার ব্যাখ্যাটা দিতে পারি। দেখো সোডিয়ামের 11টা ইলেকট্রন, 11টা প্রোটন, তাহলে দেখো 11টা ইলেকট্রন, 11টা প্রোটন, কিন্তু ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন, 12টা প্রোটন, আবার অ্যালুমিনিয়ামের 13টা ইলেকট্রন এবং 13টা কি প্রোটন। তাহলে বলো তো এক্ষেত্রে যে ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ, এটাকে Q1 এটাকে Q2 ধরতে পারি, তাহলে Q1 Q2 এর গুণফল কত হবে? এই ক্ষেত্রে হবে আমাদের 121, এই ক্ষেত্রে Q1 Q2 এর গুণফল হবে 144, এই ক্ষেত্রে Q1 Q2 এর গুণফল হবে 169। তাহলে দেখো আমরা যত বাম থেকে ডানে অ্যাপ্রোচ করছে, আমাদের ইলেকট্রন এবং প্রোটন বাড়ছে, যার ফলে তাদের Q1 Q2 এর গুণফলটাও বাড়ছে। তার মানে কি বল বাড়ছে না? হ্যাঁ, যেহেতু Q1 Q2 এর গুণফল বাড়ছে, সেক্ষেত্রে মধ্যবর্তী ফোর্সটা তাদের বৃদ্ধি পাচ্ছে, এবং ফোর্সটা যদি বৃদ্ধি পায়, তাহলে বলতো যে এই যে নিউক্লিয়াসের প্রোটনের সাথে কক্ষপথের ইলেকট্রনের মধ্যবর্তী ফোর্স বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই নিউক্লিয়াস কি কক্ষপথকে টেনে ধরবে নাকি ছেড়ে দেবে? অবশ্যই বোঝা যাচ্ছে যে টেনে ধরবে, তাই না? একটু আগে আমরা দেখলাম যে বল যদি বেশি হয়, তাহলে আকর্ষণ করে রাখে এইভাবে, তাই না? এই যে মনে করো দূরে ছিল, এইভাবে আকর্ষণ করে ফেলে। সো আমরা বুঝলাম যে আকারটা তাহলে কি হচ্ছে, পরমাণুর আকার। দেখো যত বাম থেকে ডানে যাচ্ছি, তত ওই বল বৃদ্ধির কারণে আকারটা কিন্তু ছোট হয়ে আসছে, তাই না? ইয়েস, আকারটা ছোট হয়ে আসছে। তার মানে আমরা এই জিনিসটা বুঝলাম যে বাম থেকে ডানে গেলে আকার কি হয়, কমে। এবার আসলে আমরা ইলেকট্রন আসক্তির ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করি। আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি কী ছিল, যে এইখান থেকে একটা ইলেকট্রনকে বাইরে বের করে নিয়ে যাওয়া। তাহলে এবার তুমি বলো যে সোডিয়ামের আকারটা কি বড় নাকি ক্লোরিনের আকারটা বড়? এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে সোডিয়ামের আকার বড় এবং ক্লোরিনের আকার অনেক ছোট, তাই না? কারণ এখানে ক্লোরিনের 17টা ইলেকট্রন, 17টা প্রোটন। তাহলে 17 কত হয় আমরা একটু দেখি, 17 × 17,
এটা হবে 289। তাহলে দেখো ওর ক্ষেত্রে বল হচ্ছে 289 আর ওর ক্ষেত্রে বল হচ্ছে মাত্র 121। তাহলে বল যার বেশি তার আকার ছোট। এখন একটু চিন্তা করো, আকার ছোট মানে কি ইলেকট্রনগুলি প্রোটনের ঠিক কাছাকাছি এসে পড়েছে, তাই না? হ্যাঁ, ইলেকট্রনগুলি প্রোটনের কাছাকাছি অবস্থানে এসেছে। তো এবার তুমি চিন্তা করো, তুমি একটা ইলেকট্রনকে টেনে বের করে নিয়ে যেতে চাও, তাহলে সেটা কি প্রোটন থেকে দূরে থাকলে সহজ হবে নাকি প্রোটনের কাছে থাকলে সহজ হবে? অবশ্যই আমরা বুঝতে পারছি যে প্রোটন থেকে সে যত দূরে থাকবে তত বেশি টেনে নেওয়া সহজ হবে, কারণ দূরে আছে, তাকে টান দিলাম, তাকে খুব বেশি আকর্ষণ করতেছে না, তাই না, এই নিউক্লিয়াসটা? হ্যাঁ, তার মানে দূরে থাকলে টেনে নেওয়া সহজ। আর যদি কাছে থাকে তাহলে টেনে নেওয়া কি কঠিন। তাহলে এই যে সোডিয়ামের আকার তো বড়, সোডিয়ামের আকার মনে করো এইরকম কোনো একটা আকার ইলেকট্রন আছে এখানে। আর এই যে ক্লোরিন, এটার আকার মনে করো এইরকম, এই টাইপের ইলেকট্রন আছে এখানে। এবার দেখো যে এটার কত দূরে আর এটার কত কাছে। তাহলে তুমি যখন ইলেকট্রনকে টেনে বের করে নিয়ে যেতে চাইবে, ও কিন্তু সহজে ইলেকট্রনটাকে ছেড়ে দেবে, কারণ ওর মধ্যে অনেক ডিস্টেন্স, তাই না? আবার আমরা কুলম্বের সূত্র থেকে এটাও দেখেছি যে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে দেখো দূরত্ব বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে বল কমে গিয়েছে, তাই না? আর এক্ষেত্রে যেহেতু দূরত্ব কম, তাই ইলেকট্রনকে তুমি যতই টানাটানি করো না কেন, ইলেকট্রন বের হতে চাইবে না, তাই তো? তাহলে কি বোঝা গেল? আয়নীকরণ শক্তি বাম থেকে যদি ডানে যায় তাহলে কি বাড়ে। হ্যাঁ, বাম থেকে যত ডানে যায় আকার তত কমে, তার মানে ইলেকট্রন প্রোটনের কাছে চলে আসে, তার মানে ইলেকট্রনকে টেনে বের করে নিতে বেশি শক্তি দেওয়া লাগে, অর্থাৎ বাম থেকে ডানে গেলে কি হলো, আয়নীকরণ শক্তি বেড়ে গেল। এবার আসো ওপর থেকে নিচে গেল। ওপর থেকে নিচে গেলে দেখো সোডিয়ামের পর্যায় হচ্ছে 3, সোডিয়ামের পর্যায় 3, পটাশিয়াম 4, রুবিডিয়াম 5, সিজিয়াম 6 এবং ফ্রান্সিয়াম 7 নম্বর পর্যায়ের একটা মৌল। তাহলে এই 3 মানে কি 3টা কক্ষপথ, 4 মানে 4টা, 5 মানে 5টা, অনুরূপভাবে 6-7। তাহলে 3টা দেখো, আমি একটার জন্য শুধু একটা আঁকছি, যে এরকম নিউক্লিয়াস, তারপরে একটা কক্ষপথ, 2টা কক্ষপথ, 3টা কক্ষপথ। এবং আমি যদি এরকম করে নিউক্লিয়াস থেকে 7টা কক্ষপথ আঁকতে চাই, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং 7টা। দেখো 7টা কক্ষপথ যদি আঁকতে চাই, সেক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসের সাথে অনেক দূরে চলে গেছে, তাই না? আর যদি 3টা কক্ষপথ থাকতো তাহলে নিউক্লিয়াসের খুবই কাছে। তাহলে বলো তো, ওপর থেকে যখন নিচে নামছে, তার কক্ষপথ সংখ্যা বাড়ার সাথে সাথে তার কিন্তু ওই নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাচ্ছে, তাই না? তো অনেক দূরে আছে ও, ওর থেকে কি ইলেকট্রন টেনে নেওয়া সহজ নাকি কঠিন? অবশ্যই সহজ, কারণ এদের মধ্যে তেমন একটা আকর্ষণ বল কাজ করে না, কারণ ডি এর মান অনেক হাই, সো এফ এর মান অনেক লো, তার মানে তেমন একটা বল কাজ করছে না। বাট সোডিয়ামের ক্ষেত্রে দেখো ডি এর মান মোটামুটি কম, তার মানে এফ এর মান মোটামুটি বেশি, তার মানে ইলেকট্রন বের করে নেওয়া মোটামুটি একটু কঠিন। তো সেক্ষেত্রে উপর থেকে যদি নিচে নামি, পরমাণুর আকার যাচ্ছে বেড়ে। আকার বেড়ে যাওয়া বলতে বোঝায় যে প্রোটনের সাথে ইলেকট্রনের দূরত্ব যাচ্ছে বেড়ে, আর দূরত্ব বেড়ে যাচ্ছে বলতে বোঝায় যে মধ্যবর্তী কুলম্বে বল যাচ্ছে কমে। আর কুলম্বে বল যেহেতু কমে যাচ্ছে, তাই শেষ কক্ষপথের একটা ইলেকট্রনকে বের করে নেওয়া খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ, তার মানে আয়নীকরণ শক্তি কী হলো, এখানে কমলো। আয়নীকরণ শক্তি কী হলো, কমে গেল। হ্যাঁ, কারণ আমি এখান থেকে খুব সহজেই, খুব অল্প পরিমাণ শক্তি, মনে করো যে এখান থেকে একটা ইলেকট্রন টান দিয়েছি, সেটা 20 জুল শক্তিতে টান দিলেই বের হয়ে যায়। কিন্তু এখান থেকে যখন একটা ইলেকট্রন টান দিই, সেটা হয়তোবা ধরো যে 80 জুল শক্তি প্রয়োগ করতে লাগে, কারণ যেহেতু কাছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তিটা বেড়ে যায় এবং উপর থেকে নিচে গেলে কমে যায়, এবং কেন বেড়ে যায়, কেন কমে যায়, সেটার ব্যাখ্যা আমরা দেখলাম। এবার আমরা ঠিক সেম এক্সাম্পল থেকে একটু বোঝার চেষ্টা করব যে আমাদের কি বললাম, যে ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা হয়। আচ্ছা, ইলেকট্রন আসক্তিটা কিভাবে বাড়ে এবং কমে এটা একটু দেখব। তো ইলেকট্রন আসক্তি কি বলেছিলাম, যে বাইরে থেকে একটা ইলেকট্রনকে প্রবেশ করিয়ে দেওয়ার ঘটনা, তাই তো? তাহলে এবার বল, বাম থেকে ডানে গিয়েছে, এটার আকার কি কমেছে না? কমেছে। তার মানে কি, ওর নিউক্লিয়াসের সাথে কক্ষপথের দূরত্ব হ্রাস পেয়েছে। তাহলে এই কক্ষপথে তুমি যদি একটা ইলেকট্রন দিতে চাও, ও তো খুব সহজেই নিয়ে নেবে, তাই না? কারণ ও এমনিতেই কাছে এসে বসে আছে ইলেকট্রনকে নেওয়ার জন্য। আর
আমরা চাইছি ইলেকট্রনকে দিতে। ওকে, তাহলে খেয়াল করো যে আমরা ইলেকট্রন চাইছি দিতে, এবং ও কিন্তু যেহেতু কক্ষপথটাকে খুব চাপিয়ে রেখেছে, খুব কাছে নিয়ে এসেছে, তার মানে ও চাইবে ইলেকট্রনকে নিয়ে নিতে। তার মানে ওর কি ইলেকট্রন আসক্তি বেশি হলো নাকি কম হলো? বেশি হলো, কারণ ও ইলেকট্রনকে খুব বেশি বেশি আকর্ষণ করে, খুব বেশি বেশি ওর ইলেকট্রনের প্রতি আসক্তি রয়ে গিয়েছে, তাই না? কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে দেখো, ওর কিন্তু নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্বটা অনেক বেশি। তাই তুমি ওকে চাইছো যে একটা ইলেকট্রন দিবে, বাট ও তো অনেক দূরে কক্ষপথটা, তাই না? ও কি ইলেকট্রনকে অত বেশি একটা মানে আসক্তি প্রকাশ করবে ইলেকট্রনের প্রতি? না, সে কিন্তু করবে না, কারণ তার দূরত্ব অনেক বেশি, তার কক্ষপথটা অনেক দূরে গিয়ে রয়েছে, তার মানে ইলেকট্রনের প্রতি খুব একটা আসক্তি তার থাকবে না। তাকে যদি তুমি ইলেকট্রন প্রবেশ করাতে চাও, তাহলে জোর জবরদস্তি করে প্রবেশ করিয়ে দিতে হবে, এক্সটার্নাল কিছু ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে আমরা কি বুঝলাম? যে বাম থেকে যত ডানে যাচ্ছে পরমাণুর আকার তত হ্রাস পাচ্ছে, এবং সেই সাথে সাথে পরমাণুর যেই কক্ষপথ সেটা নিউক্লিয়াসের কাছে আসছে, তার মানে ওই কক্ষপথে ইলেকট্রনকে গ্রহণ করে নেওয়ার প্রবণতাটা বাড়ছে, যেটা কিনা ইলেকট্রন আসক্তি, তাই না? হ্যাঁ। এবার উপর থেকে নিচে গেলে কী হবে, এটা আশা করি তোমরাই পারবে। যে উপর থেকে নিচে গেলে যেহেতু আকারটা বড় হচ্ছে, দেখো উপর থেকে নিচে গেলে, যে এটা ছিল সোডিয়ামের জন্য, এটা ছিল ফ্রান্সিয়ামের জন্য, তো এটা ছিল 7টা কক্ষপথ অনেক দূরে। তো তুমি এই কক্ষপথে একটা ইলেকট্রনকে প্রবেশ করাতে চাও, এই যে এই কক্ষপথে একটা ইলেকট্রনকে তুমি কি করাতে চাও? প্রবেশ করাতে চাও। কিন্তু ওকে যে সাদরে গ্রহণ করবে সেই নিউক্লিয়াস, সে কি এই কক্ষপথের কাছে আছে নাকি অনেক দূরে? অনেক দূরে। তাই ওকে সাদরে গ্রহণ করার মতো তেমন কেউ নেই, তাই ও কী করবে? ইলেকট্রনটাকে নিতে চাইবে না। কিন্তু যখন তুমি সোডিয়ামকে, অর্থাৎ গ্রুপ ওয়াইজ সোডিয়ামকে ইলেকট্রনটা দিতে চাইবে, তখন ও কিন্তু যেহেতু কাছে অবস্থিত তাই নিয়ে নিতে চাইবে, তাই না? হ্যাঁ, যেহেতু দূরত্ব কম, তার মানে ফোর্স বেশি। ইলেকট্রন যখনই তুমি এখানে দিতে চাইবে, ও দূরত্ব কম থাকার কারণে বেশি বেশি ফোর্স অ্যাপ্লাই করে নিয়ে নিতে চাইবে। তো এই ছিল আমাদের ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা। তাহলে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কী হলো? বাড়লো। আর উপর থেকে নিচে আসলে যেহেতু ওর দূরত্ব অনেক বেড়ে গেছে, তাই ইলেকট্রন আসক্তিটা কমে গেল। একেবারে সেম হুবহু ব্যাখ্যা হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রেও সেম ব্যাখ্যা। যেমন H2O, এটার গাঠনিক যে সংকেত সেটা হচ্ছে অনেকটা এরকম, যে অক্সিজেন, এই পাশে একটা হাইড্রোজেন এবং হাইড্রোজেন। তো নর্মালি হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনগুলি এই পজিশনে থাকার কথা ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা যদি একটু পর্যায় সারণীর দিকে লক্ষ্য করি, যে হাইড্রোজেন সেটা রয়েছে প্রথম পর্যায়ের প্রথম গ্রুপে। এরপরে মনে করো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়, এই যে হাইড্রোজেনের নিচে দ্বিতীয় পর্যায়ে রয়েছে এটা, এবং দ্বিতীয় পর্যায়ের ওই দিকে কোনো একটা জায়গাতে রয়েছে অক্সিজেন। হ্যাঁ, তার মানে হাইড্রোজেন প্রথম পর্যায়ের প্রথম গ্রুপ, আর অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের 16 নম্বর গ্রুপ। তাহলে আমরা যদি একটু বিবেচনা করি যে কার ইলেকট্রন আসক্তিটা বেশি হবে, দেখো এ কিন্তু বাম থেকে ডানে যাচ্ছে, তাই না? এই যে অক্সিজেনের পজিশনটা কোথায়? বাম দিক থেকে ডান দিকে, তাই তো? 16, এরপর 17, 18, তার মানে খুবই ডান দিকে। তো সেক্ষেত্রে অক্সিজেনের আকারটাকে অনেক ছোট, তাই না? আর অনেক ছোট হওয়ার কারণে অক্সিজেনের ইলেকট্রন আসক্তিটা কি অনেক বেশি হবে না? ইয়েস, অনেক বেশি হবে। তাই অক্সিজেন কি করে? এই যে বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে ও কী করে? নিজের দিকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, ও কী করে? নিজের দিকে টেনে নিয়ে যেতে চায়, এবং তখন চিত্রটা ধরে এরকম যে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এই ইলেকট্রনগুলি এখানে এসে পড়ে, অক্সিজেনের মোটামুটি একটু কাছাকাছি এসে পড়ে। ওকে, অক্সিজেনের খুব প্রান্তের দিকে চলে আসে ইলেকট্রনগুলো। ওকে ওকে তাহলে আমরা ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে দেখলাম। এবং এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে তিনটা ধর্মই বাম থেকে ডানে গেলে বাড়ে, এবং তাহলে কি হবে? উপর থেকে নিচে গেলে কমে। তাহলে এর দুইটা উল্টা কথা আমরা লিখতে পারি, যে বাম থেকে ডানে যদি বাড়ে
তাহলে ডান থেকে বামে কি হবে বলো? ডান থেকে বামে অবশ্যই কমে, এবং উপর থেকে নিচে যদি কমে তাহলে নিচ থেকে উপরে কি হবে? নিচ থেকে উপরে অবশ্যই বাড়বে। এটাকে আমরা লিখতে পারি বাড়ে। ওকে, তাহলে আমরা পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে দেখলাম। এবার আমরা ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয় শিখব। তো আমরা যাতে সব ধরনের নিয়মগুলো শিখি, তো সেই রকমভাবে কিছু এক্সাম্পল আমি সেট করছি, যে এস গ্রুপ, পি গ্রুপ, ডি এবং এফ গ্রুপ। এফ গ্রুপ যদিও লাগে না আমাদের, এসপি এবং ডি ব্লকের মৌল আমরা নিয়ে কাজ করি। ওকে, তাহলে আমি এখানে এক্সাম্পল হিসাবে নিচ্ছি সোডিয়াম, যেটা কিনা 11। এরপরে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ধরো কি নিতে পারি, আমি নিতে পারি ফ্লোরিন, হ্যাঁ, যেটা কিনা 9। এখানে আমাদের 3টা নিয়মই দেখানো যাবে, তা আমি এইভাবে নিচ্ছি। এবং আরেকটা নিতে পারি আমরা, ধরো ক্রোমিয়াম। ক্রোমিয়াম নেওয়ার কারণ হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। তো আমি একসাথে সেটাও একটু দেখিয়ে দিব যে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম বলতে কী বুঝি। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন আমরা যদি একটু করি, এটা 1s2, 2s2, 2p6, 3s1, তাই না? দেখো 2 2 4 6 10 থেকে 11। হ্যাঁ, তাহলে তোমরা এটা মনে রাখবে যে সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি একটি s অরবিটালে প্রবেশ করে, সেক্ষেত্রে তাদের ওই s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে এখানে গ্রুপ কত হবে? 1। এবং পর্যায় কি? যতটা শক্তিস্তর বিন্যস্ত। তাহলে দেখো এখানে একটা শক্তিস্তর, 2টা শক্তিস্তর, 3টা শক্তিস্তর, তাহলে পর্যায় বা পিরিয়ড সেটা কি হবে? 3। ওকে, এরপর আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে 1s2, 2s2, 2p, দেখো 2 2 4 আর 5, এই হচ্ছে 9। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে বলি যে সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাসে s এবং p অরবিটালে প্রবেশ করে ইলেকট্রন, তাই না? দেখো s এবং p তে প্রবেশ করেছে, তো সেক্ষেত্রে আমাদের গ্রুপ সংখ্যা হয় এরকম যে s যোগ p যোগ 10। তাহলে এটা কত হবে? s এর জন্য 2, p এর জন্য 5, এই যে দেখো s এর 2টা ইলেকট্রন, p তে 5টা, প্লাস তার সাথে কত? 10। তাহলে এটা কত হলো? 17। তাহলে দেখো ফ্লোরিন কিন্তু আমাদের 17 নম্বর গ্রুপের একটা মৌল। এবং পর্যায় কত? পর্যায় সেম, যেহেতু 2টা পর্যায় বিভক্ত, তাই পিরিয়ডটা হবে কত? 2। ওকে, আর এক্ষেত্রে আমরা একটু লিখে দিই যে গ্রুপ s অরবিটালের ইলেকট্রনের সমান। তাহলে s অরবিটাল একটা ছিল, তাই একটা। ওকে, এবার আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, অবস্থান নির্ণয় এবং তার যেই ব্যতিক্রম ধর্ম এটা সম্পর্কে একটু দেখব। তাহলে ক্রোমিয়ামের নর্মাল ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু আগে করে ফেলি। সেটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং 4s। তাহলে 4s এর 2টা দিই এবং 3dতে সেক্ষেত্রে যাবে 4টা। তোমরা একটু গুণে দেখো যে 24টা হয়েছে এখানে। দেখো 2 2 4 6 10, 2 2 4 6 10, আর 4 কত? এই তো। তাহলে 10 10 20 আর 4 24। কিন্তু এক্ষেত্রেই আমাদের সেই ঝামেলাটা হয়। কি ঝামেলা? যে আমরা জানি যে কোনো একটা শক্তিস্তর অর্ধপূর্ণ বা পরিপূর্ণ যদি থাকে, সেক্ষেত্রে সে অধিক স্থিতিশীলতা অর্জন করে। তাহলে দেখো ডিতে কিন্তু 4টা ইলেকট্রন রয়েছে, তার মানে ও কিন্তু অর্ধপূর্ণ বা পরিপূর্ণ নেই। বাট ডি যদি কোনোভাবে আর একটা ইলেকট্রন পেয়ে যায়, তাহলে কিন্তু ও অর্ধপূর্ণ হয়ে যাবে। কারণ আমরা জানি যে ডি এর টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10, তাহলে পরিপূর্ণ হচ্ছে 10 আর অর্ধপূর্ণ কত? 5। তাই এই 3D কি করে? 4s এর একটা ইলেকট্রন নিয়ে নেয়। তাহলে 4s 2 থেকে 1 হয়ে গেল, একটা দান করে, এবং 3D হয়ে গেল কত? 5টা, তাই না? তো আর এই যে প্রথম দিকের এগুলো তোমরা এখানে আবার লিখে দিবে। এটা হুবহু সেম থাকবে, জাস্ট লাস্টের দিকে গিয়ে এতটুকু একটু চেঞ্জ হবে। তো এটা ছিল তার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এবং এর কারণ হচ্ছে ওই যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপশক্তিস্তর কী করে? অধিক সুস্থিতিশীলতা অর্জন করে। এবার আমরা দেখব এটার পর্যায় এবং গ্রুপ নির্ণয়। তাহলে পর্যায় তো হুবহু
সেম পদ্ধতিতে আমরা নির্ণয় করব। আগে গ্রুপটা নির্ণয় করি। গ্রুপ হচ্ছে যে সকল ক্ষেত্রে ডি এবং এস এ প্রবেশ করে সে সকল ক্ষেত্রে ডি প্লাস এস, তাহলে কত 5+1 সমান কত 6। তার মানে এটা আছে আমাদের গ্রুপ 6-এ। আর পর্যায়টা কত? পর্যায় হচ্ছে আমাদের ওই যে যতটা শক্তি স্তরে বিন্যস্ত, তাহলে দেখো 1টা 2টা 3টা এবং 4টা, তাহলে 4টা শক্তি স্তরে বিন্যস্ত, তাই এর পর্যায় বা পিরিয়ড হচ্ছে 4। তাহলে আমি যদি আবার একটু সামারি করি, যে যদি শেষ ইলেকট্রন এস উপশক্তি স্তরে যায় তাহলে এস উপশক্তি স্তরের সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। এক্ষেত্রে এস 1 গিয়েছে, তাই গ্রুপ সংখ্যা 1, এবং পর্যায় কটা 1 2 3, তাই পর্যায় 3। যে সকল ক্ষেত্রে এস এবং পিতে যায় সে সকল ক্ষেত্রে এস পি যোগ 10, তাহলে এই যে এস পি যোগ 10, তাহলে 2 5 10 17, এবং পর্যায় কয়টা? যতটা পর্যায় বিভক্ত, যতটা শক্তি স্তরে বিন্যস্ত, যে 1 এই যে 2, তাই না? হ্যাঁ। এরপর আমাদের ডি এবং এস এ, ডি এবং এস এ থাকলে আমরা গ্রুপ বের করি ডি আর এস এর যোগফল থেকে, এবং পর্যায় বের করি হুবহু সেম পদ্ধতি, যেটা কিনা যতটা শক্তি স্তরে। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এই 2 হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এই 3 হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর, এবং 4 হচ্ছে চতুর্থ শক্তি স্তর, তাই পর্যায় বা পিরিয়ড কত হবে? 4 হবে। এবার আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ গঠন করার প্রক্রিয়া। সেটা হচ্ছে চিত্রসহ অবশ্যই দিতে হবে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, তো তোমাদের প্রশ্ন কীভাবে থাকতে পারে যে এক্স একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 11 এবং ওয়াই একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 17, তাহলে তোমরা আগে এটা ফাইন্ড আউট করবে যে এক্স কে আর ওয়াই কে। তাহলে এক্ষেত্রে এক্স হচ্ছে আমাদের সোডিয়াম আর ওয়াই হচ্ছে আমাদের ক্লোরিন। আচ্ছা, তারপর মনে করো এখানে হাইড্রোজেন ফ্লোরিন, হাইড্রোজেন এবং ফ্লোরিন আছে, এখানে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন। তো আমরা শুরুতে একটু কথা বলি যে আমরা 3 ধরনের বন্ধন সম্পর্কে জানি। একটা বন্ধনকে আমরা বলি আয়নিক বন্ধন, যেটা কিনা আয়ন সৃষ্টির মাধ্যমে হয়। আয়নিক বন্ধন যেটা আয়ন সৃষ্টির মাধ্যমে হয়, এবং এটা হচ্ছে কার কার মধ্যে হয়? এটা হচ্ছে ধাতু, বাংলায় লিখছি আমি, ধাতু প্লাস অধাতুর মধ্যে, হ্যাঁ, এবং আয়ন সৃষ্টির মাধ্যমে হয়। আরেকটা হচ্ছে আমাদের সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড, এটা হচ্ছে আমাদের অধাতু এবং অধাতুর মধ্যে হয়ে থাকে। অধাতু যোগ অধাতু। আরেকটা হচ্ছে আমাদের ধাতব বন্ধন, যেটা কিনা শুধুমাত্র ধাতুর ক্যালাস গঠন করলে হয়। হ্যাঁ, এটা হচ্ছে ধাতুর সাথে ধাতু ক্যালাস গঠন করে। ওকে, তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আয়নিক বন্ধনটা একটু দেখব। তো আমি এক্ষেত্রে শুধুমাত্র সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা দেখাচ্ছি, তোমরা প্রত্যেকটাই দেখাবে। মনে করো এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস, এটা হচ্ছে সোডিয়ামের প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এবং এটা কত? তৃতীয় শক্তি স্তর। তো আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরে সোডিয়ামের একটা ইলেকট্রন থাকে, হ্যাঁ, আর দ্বিতীয়তে 8টা, এবং শুরুতে 2টা তোমরা দেখিয়ে দিবে। এবং আমি ক্লোরিনের ক্ষেত্রেও 3টা শক্তি স্তর নিয়ে কাজ করি। ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল। হ্যাঁ, ক্লোরিনের ক্ষেত্রে দেখো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়তে কিন্তু ওর ক্ষেত্রে কি হয়? 7টা ইলেকট্রন থাকে। তাহলে এখানে আমি সিঙ্গেলটাকে দেখলাম, একটা, এখানে 2 3 4 5 6 7। ওকে, তাহলে তোমরা চিত্রটা এইভাবে দেখাবে যে এই যে এখান থেকে যে ইলেকট্রনটা ওকে দান করে দিবে, তাই না? তো একটা ইলেকট্রন দান করলে সোডিয়াম কি প্লাস হয়ে যাবে, সোডিয়াম প্লাস। এবং একটা ইলেকট্রন যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে কি ক্লোরাইড মাইনাস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এবার তোমরা এটার জন্য আবার একটু এঁকে দিবে। তাহলে দেখো ওর কিন্তু এই ইলেকট্রনটা চলে গিয়েছে, তার মানে এই কক্ষপথটাও এখন আর দরকার নেই, তাই না? এই কক্ষপথটাও দরকার নেই, তার মানে 2টা কক্ষপথ। তো আমি 2টা কক্ষপথ দেখালাম। এবং ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছে, ওর কিন্তু কক্ষপথ ভ্যানিশ হয়ে যাবে না। ওকে, ওর কক্ষপথটা থেকে যাবে। জাস্ট ওর ক্ষেত্রে কী করবা, যে লাস্ট কক্ষপথে ওই যে বাকি সবগুলো তো তোমরা দেখাবে আগের মতোই করে থাকবে, এবং এখানে জাস্ট আগে ছিল একটা, এখন হয়ে যাবে কয়টা? 2টা। তাহলে দেখো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 2 8, এবং এটার ক্ষেত্রে দাঁড়ায় 2 8 8। তাহলে দেখো অষ্টক পূর্ণ করে ফেলেছে, তাই না? হ্যাঁ, যেহেতু সোডিয়াম 11টা ছিল, অর্থাৎ 2 8 1, তাই 1 দান করে দিয়েছে, হয়ে গেছে 2 8। আর ক্লোরিন ছিল এরকম 2 8 7, তাই একটা গ্রহণ করে হয়ে গেছে 2 8 8, তাই তো? ওকে, তো এইভাবে তোমরা আয়নিক বন্ধনের
এরকম মেকানিজমটা ব্যাখ্যা করবে। এবার আসো হাইড্রোজেন ফ্লোরাইড HF। তাহলে দেখো হাইড্রোজেন ও কিন্তু একটা গ্যাস এবং ফ্লোরিন ও কিন্তু একটা গ্যাস। তাহলে কি হবে, এই হাইড্রোজেন ফ্লোরাইড অবশ্যই কিন্তু আমাদের কোন ধরনের বন্ধন গঠন করবে বলো তো? এটাও অধাতু, এটাও অধাতু, তাই না? তাহলে অধাতু আর অধাতু মিলে কোন ধরনের বন্ধন হয়? সমযোজী বন্ধন হয়। তাহলে ফ্লোরিন, যদি আমি এখানে একটু আঁকার চেষ্টা করি, ফ্লোরিনের এটা নিউক্লিয়াস। এরপরে আমি জাস্ট সর্বশেষ কক্ষপথটা দেখাচ্ছি। প্রথমে 2টা, এরপরে কয়টা থাকবে? 7টা। তাহলে এই হচ্ছে একটা, আচ্ছা এই হচ্ছে 2টা, হচ্ছে 3 4, হচ্ছে 5 6, আর এই হচ্ছে আমাদের 7। তাহলে ওর ক্ষেত্রে কিন্তু অধাতু যেহেতু, তাই কোনো আয়ন গঠিত হবে না। তাই কি করবে হাইড্রোজেন, ও কী করবো, ওর সাইড দিয়ে এইভাবে আসবে, এসে এই যে হাইড্রোজেনের নিউক্লিয়াস এবং হাইড্রোজেনের কক্ষপথ, তাহলে হাইড্রোজেনের নিজের কি একটা ইলেকট্রন আছে না? হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের ওই ইলেকট্রনটা এই কক্ষপথের সাথে শেয়ার করবে। তাহলে এবার তুমি ফ্লোরিনের কক্ষপথের ইলেকট্রন গুণ দেখো তো কয়টা, দেখো 1 2 3 4 5 6 7 8। তার মানে ফ্লোরিন অষ্টকের নিয়ম পূরণ করে ফেলেছে। এবং হাইড্রোজেন দেখো 1 2, এই যে হাইড্রোজেনের কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে? একটা এবং 2টা। তাহলে হাইড্রোজেন কিন্তু 2 এর নিয়মটাকে পূরণ করে ফেলেছে, তাই না? তো এই তো আমরা বুঝে গেলাম সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়। তোমরা এইভাবেই চিত্র দেখে দেবে। প্রথমে 2টা সেপারেট হাইড্রোজেন এবং ফ্লোরিনের জন্য চিত্র আঁকবে, দেন উপর থেকে এভাবে তীরচিহ্ন দিয়ে এই চিত্রটা এঁকে দিবে। এবং আয়নিক বন্ধনের ক্ষেত্রেও তোমরা এটা করবে যে প্রথমে সেপারেট 2টা চিত্র এঁকে দেখিয়ে দিবে যে ইলেকট্রন চলে যাচ্ছে, দেন তোমরা 2টা আয়নের চিত্র এঁকে দিবে। হ্যাঁ, আমি এটা হচ্ছে একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে, তোমরা আবার এটা ভেবো না যে একটার ভিতরে আরেকটাকে ঢুকিয়ে দিতে হবে, নো, এরকম না। আমি এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা, তোমরা এইভাবে আঁকবে যে এটা হচ্ছে সোডিয়াম। আমি শুধুমাত্র শেষ কক্ষপথটাকে দেখাচ্ছি। সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন গিয়ে একটা কক্ষপথ ভ্যানিশ হয়ে গেছে, তাই শেষ কক্ষপথ বলতে দ্বিতীয়, এবং যেখানে ছিল 8টা ইলেকট্রন, এই হচ্ছে 8টা ইলেকট্রন। তো 8টা ইলেকট্রন থাকার কারণে ওর 11টা ছিল, একটা দিয়ে কিন্তু প্লাস হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিবে প্লাস, সোডিয়াম প্লাস। এবং ক্লোরিনের ক্ষেত্রে যে শেষ কক্ষপথটা দেখায়, ওরও কিন্তু 8টা থাকবে, 1 2 3 4 5 6 7 8, বাট ও 8 হয়েছে কীভাবে? একটা গ্রহণ করে, তাই এখানে দিয়ে দিবে মাইনাস। আর উপরে 2টা সেপারেট চিত্র থাকবে। ওকে, তো এইভাবে লিখলে তোমরা একেবারে পূর্ণাঙ্গ অ্যান্সার করতে পারবে। তো এই গেল আমাদের বন্ধন সম্পর্কিত আলোচনা। এরপরে রয়েছে ধাতব বন্ধন। তো ধাতব বন্ধনটা তোমরা শুধু এতটুকুই মনে রাখবে যে ধাতুর ক্যালাস গঠন করে এবং ধাতুর যেই পরমাণুগুলো আছে সেখান থেকে ইলেকট্রনগুলি মুক্ত হয়ে সম্পূর্ণ ধাতব খণ্ডতে, মনে করো এই হচ্ছে আমাদের একটা সোডিয়াম, যেহেতু ধাতু, সোডিয়ামের খণ্ড আমি ধরে নিলাম এটাকে সোডিয়ামের খণ্ড। তো একটা সোডিয়ামের খণ্ড গঠিত হয়েছে মনে করো যে 10 কোটি সোডিয়াম পরমাণু দ্বারা। তো 10 কোটি সোডিয়াম পরমাণু থেকে 10 কোটি মুক্ত ইলেকট্রন বের হয়ে গেছে, প্রত্যেকটা থেকে একটা একটা করে। এইভাবে বের হয়ে ওই ইলেকট্রন কিন্তু এই ধাতুর পুরোটা জুড়ে এরকম বিচরণ করতে পারবে। এবং সেই কারণেই বলা হয় যে ধাতু বিদ্যুৎ পরিবহন করে, কারণ এই যে এই ইলেকট্রনগুলি কি বিচরণ করে, তাই না? আর আমরা তো জানি যে ইলেকট্রনের প্রবাহই মানে বিদ্যুৎ প্রবাহ। এই যে যেহেতু বিচরণ করছে, ইলেকট্রনগুলি চার্জ ক্যারি করতে পারে। ওকে, তাহলে বিদ্যুৎ পরিবহন করতে পারে। ওকে, তাহলে আমাদের পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন থেকে যে যে টাইপের প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখলাম। এবার আমরা যাব মোলের ধারণা ও রাসায়নিক গণনাতে। তাহলে এক্ষেত্রে একটু খেয়াল করো যে আমরা শুরুতে জানবো মোল সম্পর্কে। তাহলে মোল ছিল পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাণ, পরিমাপ না পরিমাণ। তো রসায়নে আমরা মোল শব্দটা অনেক বেশি ব্যবহার করি এবং 1 মোল কথাটা অনেক বেশি ইউজ করি। 1 মোল বলতে তোমরা বুঝবে যে 6.02 ইন্টু 10⁻23 মৌল। 1 মোল বলতে তোমরা বুঝবে 22.4 লিটার, এবং এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে এবং শুধুমাত্র স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে। এটা বলতে তোমরা বুঝবে যে আণবিক বা পারমাণবিক ভরের সমান, অর্থাৎ আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে আমাদের মোল। তো মোলের জন্য তোমাদের ক্লাসে সূত্রটা লিখে দিয়েছিলাম, এখানে আমি অত বেশি এক্সপ্লানেশনে যাচ্ছি না যেহেতু আমাদের সময় খুবই কম। তাই
এই যে আমি একটু সংক্ষেপে লেখার চেষ্টা করি যে এই যে 6.02 ইন্টু 10⁻23 এই সংখ্যাটাকে আমরা বলি নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এই মোল, আমরা যদি মোলকে এন দ্বারা প্রকাশ করি, মোল এন হবে যে কোনো নাম্বার ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো সমান সমান, মোল সমান সমান হবে যে কোনো ভর ডিভাইডেড বাই তার আণবিক বা পারমাণবিক ভর সমান সমান মোল হবে যে কোনো আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার, এবং মোল সমান সমান হবে, আমরা যদি এই সূত্রটা একটু জানি যে পিভি সমান সমান এন আর টি, তাহলে তুমি এন এর মান বের করো পিভি ডিভাইডেড বাই আর টি, সো পিভি ডিভাইডেড বাই আর টি। তো এই সূত্রটা যদি তোমাদের মাথায় থাকে, আমার মনে হয় যে মোল সম্পর্কিত যত অঙ্ক আছে সেখানে কোনো ঝামেলা হবে না। ওকে, তাহলে এবার মোল সম্পর্কিত দু একটা অঙ্ক আমরা একটু দেখি। আমরা এরকম বলতে পারি যে ধরো যে 16 গ্রাম ধরো কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত মোল। তো আমরা জানি যে মোল হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই এম, অর্থাৎ যে কোনো ভর ডিভাইডেড বাই এম। যে কোনো ভর বলতে এখানে প্রদত্ত, যে কোনো নাম্বার বলতে এখানে প্রদত্ত নাম্বার, যে কোনো আয়তন বলতে এখানে প্রদত্ত আয়তন। তাহলে দেখো এই যে প্রদত্ত আয়তন এটা কিন্তু ডব্লিউ, তাই না? আর এই যে কার্বন ডাইঅক্সাইড, ওর ক্ষেত্রে এম কিন্তু 44 হবে। তোমরা একটু হিসাব করে দেখো, কার্বন 12 প্লাস অক্সিজেন 16 দুগুণে 32, তাহলে 12 আর 32 44। তাহলে মোল কত হবে? এন সমান সমান হবে, এটা হচ্ছে আমাদের 16 ডিভাইডেড বাই 44। তো মান যত আসে ততই, এটা খুব বেশি সুন্দর একটা মান আসবে না। যদি আমরা এখানে 22 গ্রাম নিতাম, তাহলে ধরো এটা আমি এক কাজ করি 22 গ্রাম দিয়ে দিই, হ্যাঁ, তাহলে খুব সুন্দর একটা মান আসে। দেখো 22 ডিভাইডেড বাই 44 মানে কত? 0.5 মোল, 0.5 মোল। এরপর আমরা আরও দু একটা অঙ্ক দেখি যে এসটিপিতে, মনে করো এসটিপিতে আমি বললাম যে 18 গ্রাম ধরো অক্সিজেন গ্যাসের আয়তন কত, আয়তন তুমি নির্ণয় করো। তাহলে দেখো এই যে 18 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন, তাই না? হ্যাঁ, তো তোমরা এটা যেভাবে বের করবে, তাহলে আমরা এখানে একটু 2 স্টেপে বের করতে হবে। এটা আমাদের প্রথমত আমাদের বের করতে হবে 18 গ্রামে কত মোল, ওই মোলে কত লিটার আয়তনটা, ঠিক আছে? আমরা যেহেতু আয়তন চাইছি, তো 18 গ্রামে কত মোল? 18 গ্রাম মানে কি? যে কোনো ভর, অর্থাৎ প্রদত্ত ভর। তাহলে মোল আমরা জানি এন সমান কত? ডব্লিউ ডিভাইডেড বাই কত? এম, তাই না? হ্যাঁ, তাহলে এসটিপিতে 18 ডিভাইডেড বাই, আচ্ছা এটা 18 না দিই, এটা 16 দিই, তাহলে একটু অ্যান্সারটা সুন্দর আসবে। 16 ডিভাইডেড বাই অক্সিজেন 2 O2, অক্সিজেন হচ্ছে 16, তো O2 হচ্ছে 16 দুগুণে 32, তো 16 ইন্টু 2, তাহলে 16 কাটা 1/2 মানে 0.5 মোল, তাই না? 0.5 মোল আমরা পেলাম। তার মানে এবার আমরা বের করবো সেই আয়তনটা। তাহলে আমরা জানি যে এন সমান সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই 22.4, তাই তো? বা তাহলে ভি সমান সমান কত হবে? এই যে ভি পাশে রেখে দেবো আর 22.4 বামে পাঠিয়ে দেবো, তাহলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 22.4 ইন্টু কত? এন। তো দেখো এন এর মান এই যে আমরা এখানে বের করে রেখেছি 0.5, তাই তো? তাহলে এটা হচ্ছে 22.4 ইন্টু 0.5, যেটা কিনা ক্যালকুলেট করলে কত আসবে বলো? এটা মোটামুটি 11.2 লিটার আসবে। তো এইগুলো আমাদের মোল সম্পর্কিত আরও একটা অঙ্ক। তো এবার আমরা পরবর্তী টপিকে সুইচ করি, যেটা হচ্ছে পরবর্তী টপিকটা একটু দেখে নিচ্ছি পরবর্তী টপিকটা কি। আচ্ছা, পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। আচ্ছা, তো ঘনমাত্রা জিনিসটা কি সেটা একটু বুঝতে হলে আমাদের আগে মোলার দ্রবণটা বুঝতে হবে। তো মোলার দ্রবণ কাকে বলে? মোলার দ্রবণের সঙ্গে আমরা এটা মনে রাখবো যে মোলার দ্রবণের কিছু শর্ত আছে, যে 1 লিটার দ্রাবক হতে হবে, অর্থাৎ 1 লিটার পানি বা 1 লিটার তেল বা 1 লিটার যে কোনো দ্রাবক। 1 লিটার দ্রাবকে 1 মোল দ্রব যদি দ্রবীভূত করা হয়, তাহলে তার ঘনমাত্রাকে বলা হয় 1
মোলার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের মোলার দ্রবণ। তো মোলার দ্রবণের জন্য তোমাদের বইয়ে ডিরেক্ট একটা সূত্র দেওয়া আছে, তোমরা সেই সূত্রটা ব্যবহার করে অঙ্ক করতে পারবে। ঐকিক নিয়মটা একটু কঠিন, তাই ওটা আমি এখানে আর ইন্ট্রোডিউস করছি না। তোমাদের বইয়ে যেহেতু সরাসরি সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা দিয়ে তোমরা অঙ্ক করবে। ওকে, তাহলে আমি তাই ওই ঘনমাত্রা রিলেটেড আর কোনো অঙ্ক এখানে দেখাচ্ছি না, যেহেতু ওইগুলো ঐকিক নিয়ম। তো ঐকিক নিয়মে আমি একটা ম্যাথ এখানে করে রেখেছি, যদি এক নজর একটু দেখতে চাও দেখতে পারো। এটা তোমাদের ক্লাসেও বোঝানো হয়েছিল, তো এটা একটু বুঝতে কঠিন হয়ে যাবে যেহেতু ঐকিক নিয়ম, আবার এই জায়গাটাতে খুব বেশি একটা মিল নেই এখানে। ওকে, মিল নেই বলতে তোমাদের কাছে মনে হতে পারে যে 1000 তো নিচে নেমে যাওয়ার কথা, তাই না? ঐকিক নিয়ম আমাদের সেটাই বলে, 1 গ্রামের জন্য হলে 1000 নিচে নামবে, আর 200 গ্রামের জন্য 200 উপরে উঠবে, 1000 নিচে থাকার কথা ছিল। বাট এটা হয়েছে উল্টো। এটা উল্টো হওয়ার কারণ হচ্ছে এখানে একটু লজিক্যালি চিন্তা করতে হবে। এটা অ্যাকচুয়াল ঐকিক নিয়ম না। যে তুমি চিন্তা করো 1000 মিলিলিটার পানিতে তুমি চিনি গুলিয়েছ এবং 200 মিলিলিটার পানিতেও চিনি গুলিয়েছ, সেক্ষেত্রে কোনটা বেশি মিষ্টি হবে? অবশ্যই 200 মিলিলিটারটা বেশি মিষ্টি হবে, তাই না? এবং 1000 মিলিলিটারটা কম মিষ্টি হবে, তাই তো? আর যেটা বেশি মিষ্টি তার মানে সেটার ঘনমাত্রাও বেশি, চিনির ঘনমাত্রাটা বেশি। আর যেটা কম মিষ্টি সেটা চিনির ঘনমাত্রাটা কি কম। তো এটা আমি যদি 1000 নিচে দিতাম এবং 200 উপরে দিতাম তাহলে কিন্তু কম হয়ে যেত, তাই না? কারণ 200 উপরে 1000 নিচে, তার মানে কি ভাগফল ছোট, অর্থাৎ কম হয়ে গেল। কিন্তু 200 মিলিতে চিনি মিশ্রিত করলে কি কম হওয়ার কথা ছিল? না, বেশি হওয়ার কথা ছিল। তাই দেখো আমি 1000 উপরে 200 নিচে দিয়েছি, যাতে ঘনমাত্রাটা বেশি থাকে এবং লজিক্যালি মিলে ব্যাপারটা। তো তোমরা চাইলে ঐকিক নিয়মে এভাবে করতে পারো। সেক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে এটা 1000 নিচে হবে না, 1000 উপরে, এবং এই 200টা হবে নিচে। তো পুরো অঙ্কটা তোমরা একটু দেখে নিতে পারো, অথবা তোমরা যদি তোমাদের বইয়ের যেই সরাসরি সূত্র দেওয়া আছে সেটা দিয়ে করতে চাও তাহলে সেটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাব শতকরা সংযুতিতে। তো শতকরা সংযুতির জন্য আমি ছোট্ট একটা উদাহরণ নিব যাতে তোমাদের সহজে বুঝতে সুবিধা হয়। মনে করো NaOH বিভিন্ন মৌলের শতকরা সংযুতি আমি জানতে চাই। তাহলে NaOH এর কী বের করতে হবে বলো তো? শুরুতেই আণবিক ভরটা বের করে ফেলতে হবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 23 যোগ অক্সিজেনের ক্ষেত্রে 16 যোগ হাইড্রোজেনের কত 1, তাই তো? তাহলে এটা কত হলো বলো তো? 23 আর 16, 23 আর 16 হচ্ছে 39। হ্যাঁ, 4 3 9 আর 2 আর 1 3, 39 আর 1 কত 40, তার মানে এটা হচ্ছে আমাদের 40। এবার সোডিয়ামের কত ছিল? সোডিয়ামের ভাগে ছিল 23, অক্সিজেনের ভাগে কত ছিল 16, আর হাইড্রোজেনের ভাগে কত ছিল এই যে 1। তো এখন আমরা দেখব যে এটা কতটুকু পরিমাণে সে 100-তে কত আছে। দেখো এই 40-এ সোডিয়াম আছে কতটুকু 23 গ্রাম, 40-এ অক্সিজেন আছে কতটুকু 16 গ্রাম, এই 40-এ হাইড্রোজেন আছে কতটুকু 1 গ্রাম, তাই না? হ্যাঁ, 40-এ সোডিয়াম 23 গ্রাম, 40-এ অক্সিজেন 16 গ্রাম, 40-এ হাইড্রোজেন 1 গ্রাম, তাহলে 100-তে কত? বাস আমরা এইভাবে বের করে ফেলব। তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে 40 গ্রামে সোডিয়াম থাকে কতটুকু বলো 23। তাহলে 1 গ্রামে সোডিয়াম থাকে 23/40। তাহলে 100 গ্রামে সোডিয়াম থাকে 23/40 ইন্টু 100, এবং এখানে পার্সেন্ট হবে, ঠিক আছে? এটা ক্যালকুলেট করে যা আসে, তোমরা কিন্তু পার্সেন্টটা ক্যালকুলেটরে দিবে না, এটা তোমাদের ক্লাসে বলা হয়েছিল যে পার্সেন্টটা তোমরা ক্যালকুলেটরে দিলে সেটাকে এইভাবে চিনে যে 100/100, তাহলে কি গুণ করাও যে কথা না করাও যে কথা, কারণ 100/100 মানে 1, তো 1 দিয়ে গুণ করলে তো কিছু হয় না। ওকে, তোমরা এটা করে পার্সেন্টেজ লিখে দিবে। তাহলে এটা কত হয় আমরা একটু করার চেষ্টা করি। 23/40 ইন্টু 100, এটা হয় হচ্ছে 57.5, তাহলে 57.5%। এবার এখানে আমি একটু অক্সিজেনেরটা করি। তাহলে দেখো আমরা এটা কীভাবে বের করলাম যে উপরে ছিল সোডিয়াম, নিচে টোটাল ইন্টু 100,
তাহলে অক্সিজেন হলে ওপর অক্সিজেন নিচে টোটাল ইন্টু 100, তাহলে উপর অক্সিজেন 16, নিচে টোটাল 40 ইন্টু 100, এই হচ্ছে তার পার্সেন্ট। তাহলে এটা কত আসে? 16 ডিভাইডেড বাই 40 ইন্টু 100, তাহলে এটা আসে আমার 40, এটা আসে আমার 40%। এবার আসে আমরা হাইড্রোজেন কত পার্সেন্ট ছিল বলো তো? হাইড্রোজেন থাকবে হচ্ছে এক্ষেত্রে কতটুকু? হাইড্রোজেনের পার্ট হচ্ছে 1 ডিভাইডেড বাই 40 ইন্টু 100 সমান সমান কত দাঁড়ায়? এটা হচ্ছে 100 বাই 40, 2.5। তাহলে দেখো যে তিনটা পার্সেন্টেজ আমি পেলাম, একটা হচ্ছে 40, একটা 2.5, একটা 57.5, এই তিনটা যোগফল আবার 100 হবে। দেখো প্লাস 57.5 প্লাস 40, ইয়েস এক্স্যাক্টলি 100ই হয়েছে। তাহলে এখান থেকেই আমরা শতকরা সংযুতি থেকে এবার আমরা শিখব কীভাবে স্থূল সংকেত এবং স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক সংকেত বের করতে হয়। তাহলে আমি এর মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে যেটা পেলাম যে একটা মৌলে, এবার আমাদের স্টেটমেন্টটা এমন থাকবে যে মনে করো এতটুকু এখন আমরা জানি না, এতটুকু আমাদের নেই, ঠিক আছে, এতটুকু যে বের করেছি এটা এবার ভুলে যাও। এখন নতুন একটা স্টেটমেন্ট এসেছে যেখানে বলা আছে যে একটি যৌগে কী কী রয়েছে, যে সোডিয়াম, অক্সিজেন আর হাইড্রোজেন রয়েছে এবং তাদের শতকরা সংযুতি দেওয়া আছে যথাক্রমে সোডিয়ামের 57.5%, তারপরে অক্সিজেনের 40% এবং মনে করো হাইড্রোজেনের কত 2.5%। ওকে, তাহলে এবার আমাদের বের করতে হবে এই মৌলটার স্থূল সংকেত। ওকে, তাহলে দেখো আমরা কি বলেছিলাম যে একটা মৌলে সোডিয়ামের ছিল কত 57.5, অক্সিজেনের ছিল কত বলো 40, এখানে অবশ্যই পার্সেন্টেজ হবে, এবং হাইড্রোজেনের ছিল কত 2.5%, তাই তো? তো আমরা যখন শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করবো আমাদের স্টেপগুলো একটু মনে রাখতে হবে। প্রথম স্টেপটা কি, যে প্রত্যেকটা শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, তাহলে কি করব? সোডিয়ামের ক্ষেত্রে 57.5 ডিভাইডেড বাই ওর পারমাণবিক ভর কত 23, অক্সিজেনের ক্ষেত্রে 40, ওর পারমাণবিক ভর কত 16, হাইড্রোজেনের ক্ষেত্রে 2.5, ওর পারমাণবিক ভর কত 1। তাহলে এগুলো কত আসে আমরা একটু দেখি। 57.5 বাই 23, এটা হয় 2.5, 40 ভাগ 16, এটাও হয় 2.5, এবং পরেরটা তো অবশ্যই 2.5 হবে। তাহলে যেহেতু এই যে ভাগফলগুলো এসেছে, এরপর আমি বলেছিলাম যে যেই ভাগফল এসেছে তাদের মধ্যে সবচেয়ে ছোট যে তাকে দিয়ে প্রত্যেকটা ভাগফলকে ভাগ করবে। তাহলে দেখি এখানে তিনটা ভাগফলই সমান, তার মানে কেউই ছোটো না কেউই বড় না, অর্থাৎ 2.5 দিয়ে প্রত্যেকটাকে আবার আমি ভাগ করে দিব। তাহলে যে পরের লাইনটা আমরা এভাবে লিখব যে তাহলে সোডিয়াম 2.5 ডিভাইডেড বাই 2.5 সমান কত 1। তাহলে অক্সিজেনও কত হবে ওই 2.5 ডিভাইডেড বাই 2.5 সমান 1, আর হাইড্রোজেনও কত হবে ওই 2.5 ডিভাইডেড বাই 2.5 সমান 1। তাহলে দেখো আমি পেলাম এরকম যে সোডিয়ামের 1, অক্সিজেনের 1 এবং হাইড্রোজেনেরও কি 1। তাহলে 1গুলি তো আর লেখা লাগে না, তাই দেখো NaOH, এই তো আমরা পেয়ে গেলাম, এটাকে বলা হয় স্থূল সংকেত। এবং সোডিয়াম এটা হচ্ছে আমাদের, অর্থাৎ এটার কিন্তু আণবিক সংকেতটাও এরকমই হবে। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকে যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন হতে পারে। তো যেসব ক্ষেত্রে ভিন্ন সেসব ক্ষেত্রে ব্যাপারটা দ্বারা এমন যে ধরো স্থূল কী দেওয়া থাকে, যে একটা ভর দেওয়া থাকে সেখানে। ওকে, এবার আমি আরও একটা অঙ্ক নিয়েছি যেখানে স্থূল সংকেত এবং আণবিক সংকেতটা ভিন্ন হবে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস দেওয়া থাকবে, এই যে এই ইনফরমেশনটা দেওয়া থাকবে এখানে,
যে যৌগটার আণবিক ভর কত সেটা দেওয়া থাকবে তোমাকে, আর পার্সেন্টেজ আগের মতো দেওয়া আছে। তাহলে পার্সেন্টেজ থেকে স্থূল সংকেত পর্যন্ত কিন্তু যেতে আমরা পারি, অলরেডি দেখলাম। সেটা কীভাবে যায়, যে যারা দেওয়া আছে তাদের ওই পার্সেন্টেজকে আমরা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে এখানে দিব 92.31 ডিভাইডেড বাই কার্বনের জন্য 12 এবং হাইড্রোজেন সমান হবে 7.69 ডিভাইডেড বাই হাইড্রোজেনের জন্য 1, তাই না? আমরা একটু ভাগ করে দেখি, 92.31 ডিভাইডেড বাই 12, এটা হয় 7.69, আর এটাও তো 7.69ই হবে, তাই না? তাহলে এবার কি এসেছে, সেই আগের মতো যে ভাগফল সেম এসেছে। তো সেম যদি আসে তাহলে আমরা এটা দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ পরবর্তী লাইন দাঁড়াবে এমন যে কার্বন সমান 7.69 ডিভাইডেড বাই 7.69, দ্যাট ইজ 1, আর হাইড্রোজেন 7.69 ডিভাইডেড বাই 7.69, দ্যাট ইজ 1। তাহলে আমরা পেলাম যে C1H1, রাইট? C1 এবং H1। আচ্ছা, এটাকে এবার 1 কেটে লেখা যায় CH, রাইট? কিন্তু আমাদের এটা কিন্তু স্থূল সংকেত বের হয়েছে, আমাদের লাগবে কি আণবিক সংকেত। তো আমরা জানি যে স্থূল সংকেত যদি CH হয় তাহলে সেক্ষেত্রে তার আণবিক সংকেত হবে CH এইভাবে N, আণবিক সংকেত হবে CH এইভাবে N। তো এবার আমরা একটু স্থূল ওই ভরটাকে বের করে ফেলি, এটা স্থূল ভরটা বের করে নিই। কীভাবে বের করবো সেটা দেখো। স্থূল ভর আমরা বের করবো স্থূল সংকেতের, এই যে স্থূল সংকেতের যেটা ছিল সেখান থেকে। তাহলে এটার জন্য কি আসে, কার্বন 12 প্লাস হাইড্রোজেন কত 1, অথবা তুমি এইখানেও করতে পারো যে দেখো CHN, দ্যাট ইজ কার্বন 12 প্লাস হাইড্রোজেন 1 ইন্টু কত N, তার মানে 12 আর 1 13 N, তাই না? হ্যাঁ, 13N। এটা কি, এটা হচ্ছে তার এই যে আণবিক সংকেত, সেই ক্ষেত্রে আণবিক ভর, তাই না? তাহলে আমরা একটা আণবিক ভর পেয়েছি 13N, আর একটা আণবিক ভর আমাদের দেওয়া আছে 78। তাহলে এই দুটো কি সমান হবে না? অবশ্যই সমান হবে, 13N যা 78 তা। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 13N সমান কত 78। তাহলে N কত আসে বলো, 78 ডিভাইডেড বাই 13 সমান এটা হচ্ছে 6 আসে। তাহলে দেখো N এর মান 6। এবার এই N এর মান আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে বসালে কি হয়, CH N এর পরিবর্তে 6। এবার তোমরা এটাকে দুইটা পার্টে বিভক্ত করে দাও, দ্যাট ইজ C6H6, যেটা কিনা বেনজিনের সংকেত। ওকে, তাহলে আমাদের এই গেল স্থূল সংকেত, তারপরে শতকরা সংযুতি এবং আণবিক সংকেত নির্ণয় রিলেটেড সমস্যা। ওকে, এবার আমরা নতুন আরও একটা টপিক নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে বিক্রিয়ার সমতা। বিক্রিয়ার সমতা বলতে এটা বোঝায় যে বাম পাশের পরমাণু এবং ডান পাশের পরমাণুর সংখ্যা সমান হবে। তাহলে দেখো, এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আছে 2টা, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম আছে 1টা। তাহলে এখানে 2 বানাতে হবে, তো এই দিয়ে দিলাম 2। কিন্তু 2 দেওয়ার কারণে 2 অ্যালুমিনিয়াম এবং 2 Cl3 হয়ে গিয়েছে না? তার মানে 3 দোকানে 6টা ক্লোরিন। এখন কিন্তু ক্লোরিন হয়ে গিয়েছে 6টা, তাই না? কিন্তু এখানে ক্লোরিন আছে কয়টা, সবার সামনে 1, তার মানে 1 হাইড্রোজেন 1 ক্লোরিন, কিন্তু 6 বানিয়ে দিলাম জোর করে। তাহলে দেখো 6টা ক্লোরিন, এই যে 3 দোকানে 6টা ক্লোরিন, 2টা অ্যালুমিনিয়াম, এই যে 2টা অ্যালুমিনিয়াম, আমাদের মিলেছে, তাই না? কিন্তু 6টা হাইড্রোজেন, বাট এখানে হাইড্রোজেন কয়টা বলো, এখানে হাইড্রোজেন মাত্র 2টা, তো 6টা বানাতে হবে, তাই সামনে আমি 3 দিয়ে দিলাম। তাহলে দেখো 3 দোকানে 6টা হাইড্রোজেন, তাহলে 6টা হাইড্রোজেনও মিলাই গেল। এবার অক্সিজেন কি 3 সামনে দেওয়ার কারণে অক্সিজেনের 3টা হয়ে গেল, এখানে দেখো অক্সিজেনের 3টা আছে, তার মানে বিক্রিয়াটার সমতা হয়ে গেল। এখন শুধুমাত্র যদি দেখো কালো সংখ্যাগুলি বাদে আমি যদি এটা লিখতাম, Al2O3+ HCl থেকে AlCl3+ H2O, এটা বিক্রিয়া ঠিকই হতো, এটা কিন্তু অবশ্যই একটা ভ্যালিড রিয়াকশন,
বাট এটা থেকে তুমি কোনো অঙ্ক করতে পারতে না, কারণ এটা সমতাকৃত করা নেই। তাহলে আমি সমতাকরণটা আরও একবার একটু দেখাচ্ছি। তোমাদের জন্য বড় একটা উদাহরণ নেওয়া হয়েছে যাতে সহজগুলি তোমরা এমনিতেই পারো। সমতাকরণ হচ্ছে দুই পাশের পরমাণু তোমরা গুনবে। পরমাণু গুনবে কীভাবে? এই যে নিচে যে সংখ্যা থাকে এটা হচ্ছে শুধুমাত্র যার সাথে আছে তাকে প্রকাশ করে, আর সামনের সংখ্যা প্রকাশ করে তার মোলকে। তার মানে সামনে 6 থাকা মানে হাইড্রোজেনও 6টা, ক্লোরিনও 6টা, এখানে আরও কিছু থাকলে সেও 6টা। আর এই পিছনে ছোট্ট করে থাকা মানে জাস্ট অক্সিজেন 3টা, এখানে 2 মানে জাস্ট অ্যালুমিনিয়াম 2টা। ওকে, তাহলে এবার দেখো আমরা এখানে ক্লোরিন 6টা কীভাবে বললাম? কারণ এখানে বলছে যে ক্লোরিন আছে 3টা, তাই না? কিন্তু 3টা ক্লোরিনের 2 মোল অর্থাৎ 2 সেট, তার মানে একটা ক্লোরিন 3 আরও একটা ক্লোরিন 3, তার মানে ক্লোরিন কয়টা? টোটাল 6টা। এখানে আছে যে হাইড্রোজেন আছে 2টা, এই কথা সে বলতেছে, বাট সবার সামনে যে 3 সে তো সবার সাথে যাবে, তাহলে হাইড্রোজেনের সাথেও যাবে, অক্সিজেনের সাথেও যাবে। তাহলে হাইড্রোজেনের সাথে একটার জন্য 2টা, 2টার জন্য 4টা, 3টার জন্য টোটাল 6টা। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তাহলে এটাকে আমরা আরও একবার সমতা করি। দেখো অ্যালুমিনিয়াম আছে 2টা কিন্তু অ্যালুমিনিয়াম আছে 1টা, তাই জোর করে 2 দিয়ে দিলাম সামনে। এবং এই সংখ্যা দেওয়ার ক্ষেত্রে শুধু তুমি সামনেই বসাতে পারবে, পিছনে না। ওকে, কারণ তুমি শুধুমাত্র মোল সংখ্যাকে পরিবর্তন করতে পারবে, যে 1 মোল 2 মোল 3 মোল আমি ব্যবহার করতে পারি, কিন্তু তুমি এই পরমাণুর যে বন্ধন গঠন হয়ে গেছে সেইখানে তুমি কোনো চেঞ্জ আনতে পারবে না। ওকে, তাই আমরা শুধু সামনের সংখ্যা বসাতে পারি। তাহলে 2 বসালাম, 2টা অ্যালুমিনিয়াম, বাট 2 3 6টা ক্লোরিন হয়ে গেল, তাই এখানে আমি